নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি। আজকে আমরা স্টক মার্কেটের একটা টেম্পারেচার চেক করতে চলেছি। এই স্টক মার্কেটের ক্র্যাশে কোন সেক্টরগুলি এখন কিন্তু ইনভেস্টিংয়ের জন্য ভালো একটা অপরচুনিটি আপনাদের কাছে নিয়ে এসে গেছে, সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। আর আজকে আমরা কয়েকটি স্টকের ব্যাপারে আলোচনা করব, যেগুলি কিন্তু মিড টু লং টার্মের জন্য ইনভেস্টরদেরকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে। আর আপনারা যে কোনো স্টকে ইনভেস্টমেন্টের আগে দেখে নেবেন যে তার ফান্ডামেন্টাল কেমন, আর তার ভ্যালুয়েশন কেমন, আর সেই সেক্টরে যদি কোনো গ্রোথ থাকে, বিশেষ করে সেই সেক্টর যদি একটা আপওয়ার্ড ট্রেন্ডে থাকে, বা সেই সেক্টরে একটা যদি বুলিশ মোমেন্টাম কাজ করে, বা সেই সেক্টরে কোনো টেলউইন্ড কাজ করে, তখনই সেই সেক্টরের কোনো লিডিং কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা এই সেক্টর অ্যানালিসিসের জন্য ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। সেখানে গিয়ে আমি সেক্টরের অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ভিক্স, মানে ইন্ডিয়ার স্টক মার্কেটের যে ভোলাটিলিটি, সেটি কিন্তু এই ইন্ডিয়ান ভিক্স বলে দেয়। আর ইন্ডিয়ান ভিক্স কিন্তু এখন অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তার মানে মার্কেটে এখন কিন্তু ভোলাটিলিটি অনেকটাই হাই, মার্কেটের ফিয়ার ইন্ডেক্স অনেকটাই হাই আছে। সেই জন্য আপনারা কিন্তু এখন বিভিন্ন ব্লুচিপ কোম্পানি শেয়ারগুলি, যেগুলি আগামী দিনে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করবে, সেগুলিকে আপনি এখন আন্ডার ভ্যালুয়েশনে কিংবা আপনি ফেয়ার ভ্যালুয়েশনে পেয়ে যাচ্ছেন। আর এই ভিক্স যখনই আবার কারেকশন হতে শুরু করবে, তখনই দেখবেন যে শেয়ার বাজারে আবার র্যালি শুরু হয়ে গেছে। এখন আমরা দেখে নিই যে কোন সেক্টরগুলি সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। আমি এখানে ক্যান্ডেলস্টিক চার্ট ওপেন করেছি এবং দেখতে পাচ্ছি যে এই সিএনএক্স পিএসইউ ব্যাংক ইন্ডেক্সটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। আর তারা কিন্তু মুভিং অ্যাভারেজের নিচেই ট্রেড করছে, তবুও কিন্তু আমার প্রপার্টারি সিগন্যাল, যেটি কিন্তু বাই এখানে ইন্ডিকেট করে দিয়েছে। তার মানে মোমেন্টাম এখন এই পিএসইউ ব্যাংক ইন্ডেক্সে আবার চেঞ্জ হচ্ছে। মার্কেট যদি এখান থেকে টার্ন অ্যারাউন্ড করে, মার্কেট যদি ঘুরে যায়, আবার কিন্তু আমরা এই পিএসইউ ব্যাংকে হিউজ র্যালি দেখতে পাবো। সেই জন্য কিন্তু আপনারা লিডিং কোম্পানিগুলি এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এগুলিকে ওয়াচ লিস্টে রাখুন। এখন থেকেই ট্র্যাক করুন। আপনার লেভেলে যখনই চলে আসবে, তখনই আপনারা অ্যাকুমুলেট করতে পারেন এই ধরনের পিএসইউ ব্যাঙ্কগুলিকে। আর পিএসইউ ব্যাংকের ভ্যালুয়েশন এখনও কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকের থেকে অনেকটাই কম আছে। আর দেখুন এখানে এই পিএসইউ ব্যাংক ইন্ডেক্সের আরএসআই কিন্তু 40-র কাছাকাছি। যখনই কোনো সেক্টরকে আপনি 40-র কাছাকাছি বাই করবেন, তার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 40, মানে এখন কিন্তু ওভারসোল্ড টেরিটরিতে ট্রেড করছে। এখন আপনি সেই সেক্টরের লিডিং কোম্পানিগুলিকে ফেয়ার ভ্যালুয়েশনে বাই করার সুযোগ পাচ্ছেন। তারপরে আমরা দেখব যে সিএনএক্স রিয়েলিটি, এই রিয়েলিটিও কিন্তু অনেকটাই কারেক্ট করে গেছে উপর থেকে। আমরা এখন ডেইলি চার্টে দেখতে পাচ্ছি তারাও কিন্তু মুভিং অ্যাভারেজের নিচেই ট্রেড করছে। বিশেষ করে আমি এখানে 20 আর 50 দুটো মুভিং অ্যাভারেজ ইউজ করেছি। 20 মুভিং অ্যাভারেজকে টাচ করার চেষ্টা করছে। আর এই নিফটি রিয়েলিটি ইন্ডেক্সের কারেকশন অনেক হয়ে গেছে। এখন কিন্তু তারা ফেয়ার ভ্যালুয়েশন দেখুন 37 আরএসআইতে ট্রেড করছে। তার মানে এই রিয়েলিটি ইন্ডেক্সও কিন্তু লং টার্ম ইনভেস্টারদের জন্য এখন একটা ভালো অপরচুনিটি এনে দিয়েছে। তারপরে দেখব মেটাল সেক্টর। দেখুন মেটাল সেক্টর কিন্তু এখনও 20 ডিএমের উপরেই ট্রেড করছে। তার মানে মার্কেটকেও বিট করছে এই মেটাল সেক্টর। নিফটি মেটালের মধ্যে বেদান্ত, হিন্দালকো, নালকো আমার খুবই পছন্দের। আমি পার্সোনালি বেদান্ততে বহুদিন ধরে স্টকটিকে ওয়াচ করছি। বিগত 10 বছর ধরে বেদান্ততে আমি ইনভেস্ট করেছিলাম। আমি একটা হিউজ প্রফিট জেনারেট করি এবং আমি কনসিস্টেন্টলি এখান থেকে ডিভিডেন্ডও প্রচুর পরিমাণে পেয়েছি। তবে লং টার্ম ইনভেস্টারদের জন্য বেদান্ত কিন্তু একটা ভালো অপরচুনিটি এনে দিয়েছে, কারণ রিসেন্টলি তারা কিন্তু ডিমার্জ করতে চলেছে তাদের বিজনেসগুলিকে। 5 থেকে 6টি একটা লিস্টিং এন্টিটি হতে চলেছে, তখন কিন্তু ভ্যালু ক্রিয়েশন হবে। আর বেদান্তর যারা ইনভেস্টার, তারাও এখান থেকে একটা মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করার সুযোগ তারা পেয়ে যেতে পারে। আর এখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দেখুন 50-এর কাছাকাছি শো করছে। আরএসআই 50, মানে এখানে কিন্তু বুলিশ মোমেন্টাম কাজ করছে। মার্কেটের সেলিংয়েও কিন্তু ইনভেস্টাররা মেটাল সেক্টরে এখনও বুলিশ। সেই জন্যই আমিও মেটাল সেক্টরে খুবই বুলিশ। আর মেটাল সেক্টরের ইটিএফ যেটি হচ্ছে মেটাল, সেখানেও আমি ধীরে ধীরে অ্যাকুমুলেট করছি। তারপরে দেখুন ডিফেন্স সেক্টর। এই ডিফেন্স সেক্টরে কিন্তু 20 ডিএমএকে টাচ করে ফেলেছে, আর এর আরএসআই হচ্ছে 45। তার মানে কিন্তু এখানেও একটা বুলিশ মোমেন্টাম কাজ করছে। যুদ্ধ যদি আরও প্রলং হতে থাকে, তখন কিন্তু ডিফেন্স সেক্টরে আমরা আগামী দিনেও অনেক বেশি র্যালি দেখব। আর ডিফেন্স সেক্টর কিন্তু একটা মেগা থিম। এই মেগা থিমে পার্টিসিপেট আপনাকে করতেই হবে। ইন্ডিয়া যখনই আত্মনির্ভর ভারত হবে, ইন্ডিয়া যখনই 2047-এর মধ্যে যখন ডেভেলপ নেশন হয়ে যাবে, তখন আমরা দেখব যে ডিফেন্স সেক্টরের পিএসইউ কোম্পানিগুলি, অনেক প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলি, তারা কিন্তু ইনভেস্টারদের জন্য একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করে দেবে। সেই জন্য ডিফেন্স সেক্টর কিন্তু প্রত্যেকের পোর্টফোলিওতেই থাকা উচিত। তারপরে
নিফটি কনজিউমার ডিউরেবল, এখানে কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখছি, এখানে কারেকশন অনেকটাই হয়ে গেছে। যারা এই নিফটি কনজিউমার ডিউরেবলের স্টকে ইনভেস্ট করেছে, যারা অলরেডি ইনভেস্টেড আছে, তারা এখন ধীরে ধীরে স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করতে পারে। তবে এই নিফটি কনজিউমার ডিউরেবল কিন্তু একটা এখনও নেগেটিভ ট্রেন্ডেই ট্রেড করছে, তাই এখান থেকে রিভার্সাল খুব তাড়াতাড়ি হবে না, এটা কিন্তু অনেকটাই সময় নেবে। নিফটি আইটি ইন্ডেক্স, এই সিএনএক্স আইটি আমার খুবই পছন্দের। দেখুন অনেক আগেই মানে 18ই মার্চ আমার প্রপারিটারি যে ইন্ডিকেটার আছে সেটা কিন্তু বাই সিগন্যাল জেনারেট করে দিয়েছিল। আর নিফটি আইটির মধ্যে মিড অ্যান্ড স্মল ক্যাপের স্টকগুলি আমার খুবই পছন্দের, বিশেষ করে যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, বিভিন্ন রকমের কাস্টমাইজ সার্ভিস প্রোভাইড করে, এআই মডেলগুলিকে তাদের কাস্টমারদের জন্য ইমপ্লিমেন্ট করে। আর শুধুমাত্র এআইয়ের যে এলএলএম যেগুলি চ্যাট জিপিটি বা গুগল জেমিনাই, পারপ্লেক্সিটি যেগুলি তৈরি হয়েছে, সেগুলিকে বিজনেস লেভেলে এক্সিকিউট করার জন্য, বিজনেসের কাস্টমার আনার জন্য, বিজনেসের প্রোডাক্ট ডেভেলপ করার জন্য সাধারণত কিন্তু আইটি সার্ভিস কোম্পানিগুলির প্রয়োজন পড়বেই। আর স্পেসিফিক কিছু আইটি কোম্পানি যারা এই এআই সেগমেন্টে বেশি পরিমাণে কাজ করছে, যাদের এমপ্লয়ি বেস কিন্তু ছোট, তারাই কিন্তু আগামী দিনে অনেক ফাস্ট গ্রো করবে। পারসিস্টেন্ট সিস্টেম, কোফার্জের মতো শেয়ারগুলিকে আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রাখুন। এই শেয়ারগুলি কিন্তু ইন্ডাস্ট্রি বিটিং একটা গ্রোথ দেখাচ্ছে তাদের প্রফিটেবিলিটিতে। সেই জন্য আমি এই সেগমেন্টের বিশেষ করে মিড ক্যাপ আইটি স্পেস আর স্মল ক্যাপ আইটি স্পেসে খুবই বুলিশ। এগুলি কিন্তু লং টার্মে মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করবে তাদের ইনভেস্টারদের জন্য। এরপরে অটো সেগমেন্টে দেখুন আমরা রিসেন্ট টাইমে অনেক বেশি কারেকশন দেখেছি, কারণ আমরা জানি যে অয়েল মার্কেটে হিউজ ডিসরাপশন চলছে। অয়েলের দাম 60-70% অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে ইনক্রিজ করে গেছে। সেই জন্যই কিন্তু আমরা শর্ট টু মিডিয়াম টার্মে অটো সেগমেন্টে, বিশেষ করে আইস ইঞ্জিন যারা ম্যানুফ্যাকচার করে, 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, তাদের সেলসে আমরা কিছুটা ডিপ দেখতে পারি শর্ট টু মিডিয়াম টার্মে। সেই জন্যই মার্কেট আগে থেকে কিন্তু প্রাইস টিন করে দিচ্ছে, আর এই সেক্টরও কিন্তু অনেকটাই কারেক্ট করে গেছে। তারপরে নিফটি ইন্ডিয়া কনজামশন, এখানেও কিন্তু হিউজ কারেকশন হয়েছে। লং টার্ম ইনভেস্টারদের জন্য বাইং অপরচুনিটি এসে গেছে। দেখুন এখন কিন্তু আরএসআইও 40-এ ট্রেড করছে। নিফটি ইন্ডিয়া ডিজিটাল, এই নিউ এজ টেকনোলজি কোম্পানিগুলিতে আমরা হিউজ কারেকশন দেখেছি, কিন্তু কারেকশনের পরে আমার প্রপারিটারি ইন্ডিকেটার বাই সিগন্যাল জেনারেট করে দিয়েছে। তাই যারা কন্ট্রা ইনভেস্টার, যারা এই নিউ এজ কোম্পানিগুলিতে খুবই বুলিশ, যারা পেটিএম, জোম্যাটো, সুইগি, নাইকার মতো কোম্পানিকে ভাবছে আগামী দিনে তারা অনেক বেশি মার্কেট ক্যাপচার করবে, তারা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করবে ইনভেস্টারদের জন্য, তারা কিন্তু এখানে ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারো। তারপরে নিফটি কমোডিটিতেও আমরা একটা হিউজ কারেকশন দেখেছি। এই কমোডিটি সেক্টরও কিন্তু আরএসআই 41-এ ট্রেড করছে, তার মানে লং টার্ম ইনভেস্টারদের জন্য এখানেও অপরচুনিটি আছে। তারপরে নিফটি পিএসসি ইন্ডেক্স, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলো অনেক কারেক্ট করে গেছে, কিন্তু এখানে একটা ট্রেন্ড কিন্তু আগামী দিনে রিভার্সাল হতে পারে। যদি মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট আবার কাজ করে, তখন পিএসইউ যে কোম্পানিগুলি আছে তারা কিন্তু ভালো র্যালি দেখাতে পারে। আর এনার্জি সেগমেন্টে আমি খুবই বুলিশ, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের যারা প্রক্সি প্লে, যারা কেবল, ওয়্যার, ট্রান্সফরমার, যারা ইপিসি প্রোভাইড করে, যারা বিভিন্ন রকমের ক্যাপিটাল গুডস ম্যানুফ্যাকচার করে, সেই ধরনের কোম্পানিগুলিতে আমি বেশি পরিমাণে বুলিশ। আর এই নিফটি এনার্জি ইন্ডেক্স কিন্তু লং টার্মে ইনভেস্টারদের অলরেডি অনেক ওয়েলথ ক্রিয়েট করেছে, আগামী দিনেও কিন্তু আমরা আশা রাখতে পারি যে এরা ইনভেস্টারদের অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করবে। তারপরে আমি এনবিএফসি সেগমেন্টেও খুবই বুলিশ। এনবিএফসি সেগমেন্ট এখনও কিন্তু বিয়ারিশ টেরিটরিতে ট্রেড করছে, তবে এখান থেকে একটা বাউন্স ব্যাক করবে। যখনই মার্কেটে বুলিশ মোমেন্টাম ফিরে আসবে, তখন আমরা দেখব যে নিফটি ব্যাংক, নিফটি ফাইন্যান্স কোম্পানিগুলি তখন মার্কেট লিডিং গ্রোথ দেখাবে। কারণ আমরা জানি ইন্ডিয়ান জিডিপি যেমনভাবে গ্রো করে, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট তার থেকে 1.5 টাইমস ফাস্ট গ্রো করে। আর আমরা জানি যে মার্কেটে যখনই বুলিশ মোমেন্টাম কাজ করে, তখন বেশি পরিমাণে ফান্ড কিন্তু এই এনবিএফসি ব্যাংকিং স্পেসেই এন্ট্রি নেয়। আর এফআইআইরা কিন্তু বেশিরভাগ শেয়ারই এই এনবিএফসি ব্যাংকিং স্পেস থেকে তুলে নিয়েছে, সেই জন্যই মার্কেটে এত বেশি পতন আমরা দেখেছি। নিফটিতেও কিন্তু এই ফাইন্যান্স সেগমেন্টের ওয়েটেজই সবচেয়ে বেশি, তারপরে আছে আইটি। সেই জন্য এই দুটি সেগমেন্টে অনেক বেশি কারেকশন হওয়ার জন্যই নিফটিও কিন্তু বর্তমান সময় অল টাইম হাই থেকে প্রায় 14-15% কারেকশন দেখিয়ে দিয়েছে। তারপরে ব্যাংক নিফটিও দেখুন সিমিলারলি নিফটি ফাইন্যান্সের মতোই অনেক বেশি কারেকশন দেখিয়েছে। এখানে কিন্তু কন্ট্রা ইনভেস্টিংয়ের আইডিয়া আপনারা খুঁজে নিতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো অপরচুনিটি চলে এসছে। আর এর আরএসআইও দেখুন 34, মানে এখন ডার্ট চিপ ভ্যালুয়েশনে আপনি ব্যাংক নিফটিকে কিনতে পাচ্ছেন। তারপরে নিফটি সার্ভিস সেক্টরও আমরা কিন্তু অনেক বেশি কারেকশন দেখেছি।
লং টার্ম ইনভেস্টরদের জন্য খুবই ভালো এখন অপরচুনিটি আছে, কিন্তু শর্ট টু মিডিয়াম টার্ম যারা ইনভেস্টর তারা এখানে কসাস থাকবেন। আর নিফটি মিডিয়াতে কি বলবো, এখানে কিন্তু হিউজ কারেকশন হয়েছে, এখন কিন্তু কারেকশন কিছুটা থেমে গেছে। আমার মনে হয় কারেকশন এখান থেকে আর খুব বেশি হবে না। মার্কেট যদি টার্ন অ্যারাউন্ড করে তখন নিফটি মিডিয়া যেহেতু অলরেডি তাদের কারেকশনের জন্য অলরেডি প্রাইসড ইন হয়ে গেছে, তাদের ভ্যালুয়েশন কিন্তু এখন খুবই সস্তা। তাই যারা মিড টু লং টার্ম ইনভেস্টর তারা নিফটি মিডিয়াতেও অপরচুনিটি খুঁজতে পারেন। নিফটি ইনফ্রাতেও আমরা অনেক বেশি কারেকশন দেখেছি, এখন কিন্তু আমার প্রপার্টারি ইন্ডিকেটর বাই সিগন্যাল জেনারেট করেছিল, তারপরেও দেখুন কারেকশন চলছে। তাই নিফটি ইনফ্রাকে আপনারা কসাসলি ট্রেড করবেন। এখানে কিন্তু আপনারা ওয়াচ করুন যে মার্কেটে সেন্টিমেন্ট ঘুরলেই তারপরেই আপনারা ইনফ্রাতে এন্ট্রি নিতে পারেন। বিশেষ করে এলএনটির মতো শেয়ারে আমরা অনেক বেশি কারেকশন দেখেছি। আর এলএনটি কিন্তু বিশেষ করে মিডল ইস্টে, দুবাইয়ে তাদের বেশিরভাগ রিয়েল এস্টেট প্রজেক্টগুলি ডেভেলপ করে, অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার, বেশি অ্যামাউন্টের বিগ টিকিট তারা কনস্ট্রাকশন করে থাকে। সেখানে যেহেতু কনস্ট্রাকশনের এখন পেসটা অনেকটাই কমে গেছে, নতুন অর্ডার তারা পাচ্ছে না, বা যে এক্সিস্টিং অর্ডারগুলো তারা এক্সিকিউট করতে পারছে না, সেই জন্যই এলএনটি শেয়ারে আমরা হিউজ কারেকশন দেখলাম। কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তারা ভাববেন যে মার্কেটে যখন প্যানিক সিচুয়েশন থাকে তখনই কিন্তু আপনার কাছে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করার অপরচুনিটি চলে আসে, সেই জন্যই তখন কিন্তু তোমাদেরকে বুলিশ হওয়ার সময়। অলওয়েজ রিমেম্বার ওয়ারেন বাফেট famous quote, be fearful when others are greedy and be greedy when others are fearful. তারপরে ফার্মা সেক্টর কিন্তু আমি এখানে খুবই বুলিশ, যদিও এখানে চার্টে শো করছে যে গ্যাপ ডাউন কিছুটা হয়েছিল আর প্রাইস অনেকটাই কারেক্ট করে গেছে, কিন্তু এখন আমার মনে হয় যে নিফটি ফার্মা দেখুন এর আরএসআইও শর্ট টার্মে প্রায় 35-এ ট্রেড করছে। ফার্মা সেক্টর যেহেতু একটা রিসেশন প্রুফ, তারা ইনফ্লেশন প্রুফ, তারা ওয়ার প্রুফ, সেই জন্যই ফার্মা সেক্টর লং টার্মে ইনভেস্টারদের ওয়েলথকে মাল্টিপ্লাই সবসময় করতেই থাকে। আর আমি এই ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে খুবই বুলিশ, বিশেষ করে হসপিটাল সেক্টর, এপিআই ম্যানুফ্যাকচারার, যারা ড্রাগ ডিসকভারি করে, যারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে, এই সমস্ত সেগমেন্টে আপনাকে কিন্তু মাল্টিব্যাগার স্টক খুঁজতে হবে, যাদের ভ্যালুয়েশন এখন ফেভারেবল আছে, যাদের গ্রোথ কিন্তু কনসিস্টেন্টলি বেড়েই চলেছে, সেই ধরনের শেয়ারের আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। নিফটি হেলথ কেয়ারও কিন্তু ভালো কারেকশন এখানে দেখিয়েছে শর্ট টার্মে, এখানে একটা বাইং অপরচুনিটি চলে এসছে। আর নিফটি অয়েল অ্যান্ড গ্যাসেও কিন্তু আমরা শর্ট টার্মে কারেকশন দেখলাম। আর অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্ট, যদিও অয়েলের দাম, গ্যাসের দাম বেড়েছে, তবুও ইন্ডিয়ান পিএসইউ কোম্পানিগুলি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ গভর্নমেন্ট বলেছে যে প্রাইসের অ্যাপ্রিসিয়েশনকে তাদেরকেই কন্ট্রোল করতে হবে, সেই জন্যই তাদের কিন্তু রিজার্ভ অনেকটাই শর্ট টার্মে কমে যাবে, তারা কিন্তু লসও ডিসক্লোজ করতে পারে এই রিসেন্ট কোয়ার্টারে, সেই জন্যই ইনভেস্টাররা প্যানিক হয়ে অয়েল অ্যান্ড গ্যাসের শেয়ারগুলিকে তারা কিন্তু সেল করে দিচ্ছে। তবে যারা লং টার্ম ইনভেস্টার তারা এখানে কন্ট্রা ইনভেস্টিং করতে পারে, যারা অনেক দিন ধরেই এই সমস্ত শেয়ারগুলিকে হোল্ড করছে তারা এখন অ্যাভারেজ ডাউন করতে পারে। তবে বন্ধুরা, আমি আপনাদের কখনোই সাজেস্ট করবো না কোনো শেয়ার যদি 30-40-50% পড়ে যায়, তার ফান্ডামেন্টাল যদি ডিটোরিয়েট করে, তখন আপনারা খুব বেশি বুলিশ হয়ে খুব বেশি অ্যালোকেট করবেন না। তখন আপনারা অল্প পরিমাণ ক্যাপিটাল বিনিয়োগ করতেই পারেন, আর ওয়েট করুন যে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে। যদি সেই সেক্টরে, সেই শেয়ারে আবার গ্রোথ ফিরে আসে, তখন আপনারা বেশি পরিমাণ অ্যালোকেশন করবেন। আর বটম ফিশিং করতে গিয়ে যদি খুব বেশি পরিমাণ অ্যালোকেশন করে দেন আর শেয়ার প্রাইস বা সেই সেক্টরে যদি গ্রোথ ফিরে না আসে, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল অনেকটাই লস হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের এই সেক্টর এবং স্টক অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটিকে আমি আর খুব বেশি প্রলং করছি না, কারণ লং ফরম্যাটের ভিডিও সবাই দেখতে পছন্দ করে না। এর পরের ভিডিওতে আমি আপনাদের জন্য বেস্ট ইনভেস্টিং আইডিয়া, মাল্টিব্যাগার স্টক কোনগুলো সেগুলো আপনাদেরকে ডিসক্লোজ করব। আর যেই শেয়ার আমি পার্সোনালি ইনভেস্ট করছি সেই শেয়ারগুলির ব্যাপারে ডিটেলসে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ পেড কমিউনিটি আপনারা জয়েন করতে পারেন। আমাদের ইউটিউবেও একটা প্রিমিয়াম মেম্বারশিপ চলছে, সেখানে খুব অল্প টাকা দিয়েই আপনি 100 টাকা দিয়েই মেম্বারশিপ কিনতে পারেন। আপনাদের জন্য আমি পার্সোনালি যে ট্রেডগুলো নিচ্ছি সেইগুলি ডিসক্লোজ করব, আমি আমার ইনভেস্টিং করার র্যাশনাল, কেন সেই শেয়ারে ইনভেস্ট করছি, আমি কখন সেই শেয়ার থেকে এক্সিট নিচ্ছি, সেগুলি কিন্তু আমি আপনাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে শেয়ার করব। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম।